হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের আইসিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টারের তৃতীয় ক্লাস নিব। আমরা এর আগের ক্লাসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জেনেছি। আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা আইডিয়া নিয়েছি, দ্যাট ইজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলো। আজ আমরা দেখব মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা আলোচনা করব। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা বাংলায় বলা হচ্ছে, আমরা বলছি কি মধ্যম স্তরের ভাষা। মধ্যম স্তরের ভাষাটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা যে ভাষা কিনা প্রোগ্রাম লিখে মেশিন নিয়ন্ত্রণ করা যায়। এই ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা রয়েছে, যে সুবিধার কারণে আমরা এর আগে যেটা দেখলাম মেশিন ভাষা লিখিত প্রোগ্রাম দ্বারা মেশিন নিয়ন্ত্রণ করা। এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা আছে, যেই সুবিধার কারণে মেশিন নিয়ন্ত্রণ করা যায়। এই ভাষা লিখিত প্রোগ্রাম দ্বারা মেশিনকে কন্ট্রোল করা যায়। আবার এই ভাষার মধ্যে কিছু সুবিধা রয়েছে যেগুলো রয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে, বা যেটাকে বলছি আমরা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো আছে, বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো আছে কার মধ্যে? মিড লেভেল ল্যাঙ্গুয়েজে। আবার মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা, অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা রয়েছে এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে। দ্যাটস ওয়াই আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোকে বলছি মিড লেভেল বা মাঝামাঝি স্তরের ভাষা। এই ভাষাটা 1960 সালে আবিষ্কার করা হয়, বা এই 1960 সাল থেকে এটা ইউজ হচ্ছে। এই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে রয়েছে সি ভাষা, C++, ফরটান, প্যাসকেল, এই ফোর্থ, এগুলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম স্তরের ভাষা। এখন তোমাদের কোশ্চিন হতে পারে, যাহলে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা সি ভাষা, C++ ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার বুঝবে কী করে? এরকম কোশ্চিন হতেই পারে, যেহেতু আমরা জেনেছি যে মেশিন বা কম্পিউটার 01 ভাষা ছাড়া অন্য কোনো ভাষা সে বোঝে না। এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করব অনুবাদক ভাষা। আমরা এর আগে একটা অনুবাদকের কথা একটু তোমাদের আইডিয়া দিয়েছিলাম, যে অ্যাসেম্বলি ভাষা, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে আগের ক্লাসের কথা, যে অ্যাসেম্বলি ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিনকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করেছিলাম বা আমরা আলোচনা করেছিলাম অ্যাসেম্বলিয়ার। অনুরূপভাবে এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য রূপান্তরক বা অনুবাদক প্রোগ্রাম রয়েছে। এরকম অনুবাদক প্রোগ্রাম রয়েছে দুইটি, আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। এই দুইটার একটাকে বলছি আমরা কম্পাইলার, ইন্টারপ্রেটার। কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার, দোজ আর অনুবাদক বা ট্রান্সলেটর। কি ট্রান্সলেট করছে? সে মেশিন ভাষায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় কনভার্ট করে দিচ্ছে। এরকম আমরা দেখছি দুইটি অনুবাদক ভাষা। আমরা এগুলো নিয়ে আরও পরবর্তী ক্লাসে ডিটেলস জানবো। তাহলে এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজে কিছু সুবিধা আছে, যে এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে আমরা বলছি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস তুমি একটা ডিভাইসের জন্য প্রোগ্রাম লিখেছো, এটা পরিবর্তনশীল, অন্য আবার ডিভাইসের জন্য এটা পরিবর্তন করে ব্যবহার করা যায়। এরকম সুবিধার মধ্যে আছে। এটার আর কিছু সমস্যাও আছে, যে এটা অনেক বড় প্রোগ্রাম হয়ে যায়। এই মেশিন ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এর প্রোগ্রামটা যখন লিখবা তুমি, অনেক বড় হয়ে যায় প্রোগ্রামটা। এর একদম ডিটেলস প্রোগ্রামটা লিখতে হয়, এই জন্য এই প্রোগ্রামটার মেমোরি অনেক বেশি লাগে। এটা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে, কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলোর তুলনায় এটা একটু কঠিন। মানে ওই রকম মেশিন ল্যাঙ্গুয়েজের মতো কঠিন না, তুলনামূলকভাবে যদি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে যেই ভাষা ব্যবহার করলে তোমার মেশিন কন্ট্রোল করা যায়, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের সুবিধা পাওয়া যায়, দ্যাট মিনস মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো তুলনামূলকভাবে অর্থাৎ কম্পেয়ার করতে গেলে একটু কঠিন মনে হবে আর কি। অ্যান্ড দেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চস্তরের ভাষা। উচ্চস্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা বলছি জেনারেশন ওয়াইজ ভাগ করব। থার্ড জেনারেশন বা 3G বলা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ।
এই 3rd জি বা 3G যেটাই বলো না কেন, তৃতীয় প্রজন্মের ভাষার যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে এগুলোর মধ্যে কিছু আবার ব্যবহার হয়ে আসছে মিড লেভেল ল্যাঙ্গুয়েজে। যেমন খেয়াল করে এখানে সি প্লাস প্লাস আছে, এখানে সি প্লাস প্লাস আছে, এখানে ফরটান আছে, এখানে ফরটান আছে, প্যাসকেল আছে, এখানে প্যাসকেল আছে। তাহলে এই ল্যাঙ্গুয়েজগুলোই এই তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর এই ভাষাগুলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার হয়, যেটা কিনা মেশিন কন্ট্রোল করতে পারে। হ্যাঁ, তাহলে এই ভাষাগুলো কম্পিউটারের জন্য বোঝার সুবিধার্থে কী দরকার? অনুবাদক দরকার। আমরা সেই ক্ষেত্রে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করব। আমরা দেখব কখন কোনটা ব্যবহার করা হয় পরবর্তী ক্লাসে বা এই ক্লাসের শেষে যদি সম্ভব হয় আলোচনা করব। তাহলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার এই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর লিখিত প্রোগ্রামকে কম্পিউটারের ভাষায় যদি তুমি রূপান্তর করতে চাও, তাহলে এই ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কি লাগবে? কম্পাইলার বা ইন্টারপ্রেটার অর্থাৎ অনুবাদক ভাষার প্রয়োজন। এরপরে আসছে 4G বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আমরা 4G করে আমরা প্রায় এখন সবার মুখে মুখে এই 4G। এই 4G আর এই 4Gর মধ্যে একটু পার্থক্য আছে, ওইটা হচ্ছে কানেক্টিভিটি 4G আর এটা আমাদের ল্যাঙ্গুয়েজ 4G। তাহলে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কেমন? SQL, ওরাকল এগুলো মানে ব্যাপক হারে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় এই ল্যাঙ্গুয়েজগুলোকে। এই ল্যাঙ্গুয়েজগুলোর অনেক সুবিধা রয়েছে। এই ল্যাঙ্গুয়েজগুলোর অটোমেটিক তুমি প্রোগ্রাম লিখেছো, হ্যাঁ, কিছুটা সে নিজেকে অন্য একটা সিস্টেমের জন্য নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, অর্থাৎ সে পরিবেশ পরিস্থিতি বুঝে নিজেকে একটু চেঞ্জ করে নিতে পারে। এরকম ভাষাকে বলছি আমরা 4G। এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলা হয় এটাকে, অবজেক্ট নিয়ে কাজ করে এরকম ভাষা, দ্যাট ইজ 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে রয়েছে SQL, দ্যাট ইজ স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ, আছে ওরাকল, এটা ডাটাবেজের জন্য খুব পপুলার, এটাও ডাটাবেজের জন্য। দোজ আর ডাটাবেস কন্ট্রোল, ডাটাবেস ম্যানেজমেন্ট, হ্যাঁ, ডাটাবেজের ব্যাপক ব্যবহার। এই SQL এবং ওরাকল ল্যাঙ্গুয়েজ দুটার ছাড়া এখন ডাটাবেস কিন্তু আমরা কল্পনাই করতে পারি না। ডাটাবেস ছাড়া তো তোমার এখন ম্যাক্সিমাম সফটওয়্যার, ম্যাক্সিমাম ওয়েবসাইট দোজ আর ডাটাবেস রিলেটেড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই 4th জেনারেশন যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে SQL, স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ এবং ওরাকল, এই দুটো ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে। এরপরে আসি আমরা 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, প্রলগ, এরপরে OPS 5, আরকাডি, এগুলো 1980 সালে পড়তে ব্যবহার করা হয়। এগুলোর ভিত্তি হচ্ছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন প্রোগ্রাম যে লেখা হয় সাধারণত এই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে। এটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বলছি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি কথা বলবা, প্রোগ্রাম তোমার কথা শুনে সে রেসপন্স করবে, তোমার কথাই সে বুঝবে। যদি তোমার প্রোনাউন্সিয়েশনগুলো, উচ্চারণগুলো ঠিক থাকে তাহলে সঙ্গে সঙ্গে সে তোমার রেসপন্স করবে। তোমরা নিশ্চয়ই এরকম ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকবা। যেমন তোমরা এই যে গুগল, যারা ইন্টারনেট অ্যাক্সেস করো, গুগলে টকিং করে দেখেছো যে গুগলে কথা বললে গুগল ব্রাউজারের মাধ্যমে তোমরা কথা বলেও সার্চ করতে পারো, যে গুগল তোমার রেসপন্স করে। তুমি কোনো কিছু বললে সে সঙ্গে সঙ্গে ওইটা রেসপন্স করে। তার মানে কি, সে তোমার কথা বুঝতেছে। তুমি সিস্টেমের সঙ্গে, তুমি কম্পিউটারের সঙ্গে, তুমি ইন্টারনেটের সঙ্গে কথা বলছো, একদম তোমার কথা সে সরাসরি বুঝে রেসপন্স করতেছে। এরকম ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে 5th জেনারেশন বা 5ম প্রজন্মের ভাষা। এটা সাধারণত যেখানে যেখানে এই যে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্যাট ইজ কৃত্রিম বুদ্ধিমত্তার আর যেখানে প্রয়োগ রয়েছে সেই সমস্ত জায়গায় এই 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। এটার সুবিধা হচ্ছে এইটা সো স্মার্ট ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা তুমি সে তো নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, সে পরিবেশ পরিস্থিতি বুঝে, মেশিন বুঝে যে কোথায় কি করা দরকার, কোথায় কি হওয়া দরকার, সে নিজেকে একটু কম বেশি চেঞ্জ করে নিয়ে নতুন করে আবার নিজেকে উপস্থাপন করতে পারে। এরকম একটা ল্যাঙ্গুয়েজকে বলছি আমরা 5th জেনারেশন বা 5ম প্রজন্মের ভাষা। তাহলে এই ছিল মোটামুটি তোমাদের মেশিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যেটুকু কনসেপ্ট তোমাদের প্রয়োজন। এছাড়াও তোমরা প্রত্যেকটা তোমাদের বই থেকে লেখার উপযোগী করে তো অবশ্যই পড়বা। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের চ্যানেলে আমার লেকচারের যেখানে কমেন্টস লেখার অপশন আছে সেখানে কমেন্টস লিখবা। এই তোমাদের সবগুলো কমেন্টসগুলো নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা লেকচারে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এখন আসি যে
এই যে একটু আগে বলছিলাম কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, তাহলে এগুলোর কাজটা কি আসলে? যদিও আমি একটু আগে বলেছি যে দুটাকে বলছি আমরা অনুবাদক ভাষা। এর আগে আমরা আরও একটা বলেছিলাম পূর্ববর্তী ক্লাসে অ্যাসেম্বলিয়ার। অ্যাসেম্বলিয়ারটার একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ থেকে, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষা থেকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য প্রয়োজন ছিল আমাদের অ্যাসেম্বলিয়ার। তুমি অ্যাসেম্বলি ভাষায় কোড লিখে প্রোগ্রাম লিখছো, তাহলে ওইটা মেশিন বুঝবে কী করে? মেশিনকে বোঝানোর জন্য ওইটার প্রয়োজন ছিল। অনুরূপভাবে তাহলে এই যে অ্যাসেম্বলি ভাষার যে কোড আমরা এর আগে ব্যবহার করেছি, যেমন অ্যাড, সাব, আইএনআর, এটা কিন্তু খুব সহজ ছিল না। এরকম অনেক বহুত কোড রয়েছে, এই কোডগুলো মুখস্থ রাখা লাগতো, মুখস্থ রেখে রেখে তোমার প্রোগ্রাম লেখা লাগতো, অথবা বইয়ের ইনস্ট্রাকশনগুলো দেখে দেখে যেখানে আসে প্রোগ্রাম লেখা লাগতো। এ অনেক কঠিন একটা কাজ ছিল। এরপরে যখন দেখলো যে যারা ওই সময়কার যারা এক্সপার্ট ছিল, কম্পিউটার এক্সপার্ট, তারা দেখলো যে না, এইটা মেশিন ভাষায় তো সবাই প্রোগ্রাম লিখতে পারে না এক্সপার্ট ছাড়া। আবার এই অ্যাসেম্বলি ভাষায় এখানেও দেখা যাচ্ছে যে না, যে হারে আমরা যেরকম চেয়েছিলাম বা তারা যেভাবে চাচ্ছিল যে অনেক বেশি সংখ্যক লোকজন প্রোগ্রাম শিখবে, প্রোগ্রামার হবে, কিন্তু সেটার ওই রকম ব্যাপক হারে সাড়া পাওয়া গেল না। তখন তারা চিন্তা করলো যে আরও কীভাবে সহজ করা যায় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আরও কীভাবে সহজ করা যায়। তখন তারা কি চিন্তা করলো যে আসলে মানুষ কি জানে, আমরা যারা কম বেশি আমরা ভাষা সম্বন্ধে জানি, বিশেষ করে ইংলিশ, ABCD, গাণিতিক কিছু টার্ম, যোগ বিয়োগ গুণ ভাগ, কিছু কমন শব্দ, ইফ, দেন, ইজ, প্রিন্ট, স্ক্যান, ইনপুট, আউটপুট, এই সমস্ত কমন কিছু ল্যাঙ্গুয়েজ, কমন কিছু ওয়ার্ড, কমন ক্যারেক্টার, কমন সিম্বল নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এই যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলো বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলো। এগুলো কিন্তু আসলে কিছুই না, জাস্ট আমাদের যে ইউজ করি আমরা যে ক্যারেক্টারগুলোকে, আমরা যে শব্দগুলো ইউজ করি, আমরা যে সিম্বলগুলো ইউজ করি, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, স্টার, কমা, হ্যাশ ইত্যাদি, এই সমস্ত কমন ক্যারেক্টার, কমন সিম্বল, কমন কিছু ওয়ার্ডের সমন্বয়ে লিখিত প্রোগ্রাম, দ্যাট ইজ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলোর মধ্যে কিন্তু এর বাইরে কিছু নাই। তাহলে নামগুলো কেন বিভিন্ন রকম হলো? নাম বিভিন্ন রকম এক একটা সময় আসছে, মানুষ চিন্তা করছে সব সময়, যেমন সি ছিল, তাহলে সির যে সুবিধাগুলো আছে, তাহলে কীভাবে সিটাকে আর ইমপ্রুভ করা যায়, তখন আসলো C++। সির কিন্তু আগেও একটা ভার্সন ছিল, আমরা সি নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, BCPL বা বেসিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একদম সি এর পূর্ববর্তী যে ভার্সনটা ছিল। এই যে আস্তে আস্তে ইমপ্রুভ করা, যে আমি কিভাবে এই ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করলে, ল্যাঙ্গুয়েজটার কোন অংশ চেঞ্জ করলে এটা আরও সব বোধগম্য হবে, প্রোগ্রাম লেখা আরও সহজ হবে, অনেকের কাছেই এটা গ্রহণযোগ্য হবে। এইভাবে আস্তে আস্তে সিম্পলিফাই করতে করতে এই আজকের এই পর্যায়ে আসছে যে আমরা ন্যাচারালি প্রোগ্রাম লিখছি, মুখে কথা বলছি, প্রোগ্রাম লেখা হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে এখন। তাহলে আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু বলছি কঠিন কিছু না, আমরা কিছু কমন ক্যারেক্টার, কমন ওয়ার্ড, কমন সিম্বল ব্যবহার করব এবং ওই সিম্বল, ক্যারেক্টার, ওয়ার্ডগুলো ব্যবহার করার কৌশল শিখব কি, আর এই জাস্ট এনাফ। তুমি কিভাবে ব্র্যাকেট কোথায় ইউজ করতে হয়, কখন হ্যাশ ইউজ করতে হয়, কখন স্টার ইউজ করতে হয়, হ্যাঁ, কখন প্লাস ইউজ করতে হয়, কখন সেমিকোলন ইউজ করতে হয়, কখন কোন জায়গায় কমা ইউজ করতে হয়, এই যে সিম্বলগুলো বা ওয়ার্ডগুলো প্রিন্ট কখন লিখতে হয়, হ্যাঁ, এগুলো জাস্ট যথাযথভাবে ইউজ করা, যথাস্থানে তোমার ইউজ করার প্রক্রিয়াটা যে যত ভালোভাবে ইউজ করতে পারবে, যে যত দ্রুত ইউজ করতে পারবে, সে তত ভালো প্রোগ্রামার, সে তত ভালোভাবে প্রোগ্রামটা লিখতে পারবে। তাহলে আমরা এই মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তোমাদের যেটুকু ধারণা দেওয়া দরকার, আশা করছি ধারণা পেয়েছ। এটা জটিল কিছু নয়, এরকম কঠিন করে কিছু চিন্তা করার কিছু নাই, এগুলো জাস্ট কিছু কমন ক্যারেক্টার, কমন সিম্বল, কমন ওয়ার্ডের সমষ্টি, আমরা এগুলো ব্যবহার করার কৌশল শিখব। আচ্ছা, আমি একটু আলোচনা করতে চাচ্ছি এই মুহূর্তে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এই কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি? কম্পাইলার, ইন্টারপ্রেটার দুটাই অনুবাদক ভাষা, দুটার কাজই হচ্ছে যে উচ্চস্তরের ভাষা থেকে মেশিন ভাষায় প্রোগ্রামটাকে রূপান্তর করে দেওয়া। দুইটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে।
যেমন কম্পাইলার অনেক বড় বড় প্রোগ্রামকে সে অনুবাদ করে দেয়। সাধারণত বড় প্রোগ্রাম যেগুলো উচ্চ স্তরের ভাষার যে বড় প্রোগ্রামগুলো রয়েছে, হ্যাঁ, এই ক্ষেত্রে সাধারণত কম্পাইলার ব্যবহার করা হয়। আর ইন্টারপ্রেটার যেখানে সাধারণত ছোট প্রোগ্রাম হয়, এই জন্য যে ইন্টারপ্রেটার দিয়ে লাইন বাই লাইন প্রোগ্রামটা চেক করা যায়। আচ্ছা, আমরা একটু দুটোর মধ্যে পার্থক্য জেনে নিই, তাহলে কাজটা ভালো বোঝা যাবে। কম্পাইলার and then interpreter. ভেরি সিম্পল, কঠিন চিন্তা করার কিছু নাই। কম্পাইলার যখন তুমি একটা প্রোগ্রাম লিখছো, এ সেট অফ ইনস্ট্রাকশন, দ্যাট ইজ প্রোগ্রাম, নিশ্চয় মনে আছে। কম্পাইলার কি করে, এই 5 লাইন 10 লাইন 50 লাইন 100 লাইন যত বড় প্রোগ্রামই হোক না কেন, সে এই পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে তোমার অবজেক্ট প্রোগ্রামে, অর্থাৎ যেটা মেশিন ভাষার যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে অনুবাদ করে দেয়। তাহলে আর ইন্টারপ্রেটার যেটা করে, সে এক লাইনকে অনুবাদ করে। প্রথম লাইন লিখলা, ও অনুবাদ করলো, দ্বিতীয় লাইন লিখলা, ও অনুবাদ করলো, তৃতীয় লাইন লিখলা, অনুবাদ করলো। কিন্তু এখানে অনুবাদ শেষে, প্রোগ্রাম লেখা শেষে, সমস্ত প্রোগ্রাম যখন তোমার লেখা হয়ে গেছে, সেটা যত বড় প্রোগ্রামই হোক না কেন, সমস্ত প্রোগ্রাম লেখার পরে তুমি বলছো কম্পাইলারকে, এবার তুমি আমাকে কম্পাইল করে দাও। আর ইন্টারপ্রেটারকে তুমি যখন তুমি প্রোগ্রাম লিখছো, সঙ্গে সঙ্গেই সে ওইটা চেক করতেছে যে এই লাইনটা অনুবাদ করা হলো, এই লাইনটা অনুবাদ করা হলো। হ্যাঁ, এই লাইনে যদি কোনো ভুল থাকে, সঙ্গে সঙ্গে সে ভুল ধরবে। তাহলে ভুল ধরা একটা বিষয় আছে, খেয়াল রাখতে হবে। তাহলে আবার বলছি আমি, কম্পাইলার সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার এক লাইন করে প্রোগ্রাম অনুবাদ করে। তাহলে এখান থেকে তোমরা আরও একটা পার্থক্য লিখতে পারো, যে যেহেতু কম্পাইলার সমস্ত সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে, তার মানে সে কি করতেছে, খুব দ্রুত অনুবাদ করতে পারতেছে। তাহলে এইটা দিয়ে অনুবাদ করা সহজ, আর এইটা দিয়ে অনুবাদ করা কি সময় একটু বেশি লাগবে। তাহলে এইটা ফাস্ট, এইটা স্লো। এইটা দিয়ে সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করতেছো, তাহলে মানে এটা দ্রুত অনুবাদ করা যায়, এইটা অনুবাদ করতে সময় বেশি লাগে। আমরা কিন্তু দুইটা পার্থক্য বলেছি। কী কী বললাম, যে এইটা সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে, এইটা এক লাইন করে অনুবাদ করে। দ্বিতীয় পার্থক্য কী বললাম, এইটা দিয়ে অনুবাদ করা দ্রুত হয়, আর এইটা ধীরে হয়, এইটা স্লো মেশিন। এইটার তাহলে এখান থেকে তুমি আর একটা পার্থক্য বের করতে পারো, যে যেহেতু এইটা সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে, সো এই প্রোগ্রাম লাইনগুলোর মধ্যে যদি কোনো ভুল থাকে, যতগুলো ভুল থাক না কেন, সে 10টা এরর আছে, 10টা এরর। তো এই 10টা এরর সে একসঙ্গে বলে দেয় যে এই তুমি যে প্রোগ্রামটা লিখেছো, সেখানে 10টা ভুল আছে। আর এখানে কিন্তু 10টা এরর একসঙ্গে ধরার কোনো সুযোগ নয়। নিশ্চয়ই বুঝতে পারছো যে এই লাইনটা লেখার পরে সে অনুবাদ করছে, এটাকে অনুবাদ করবে। তার মানে যদি এই লাইনে কোনো ভুল থাকে, তাহলে সে বলছে হ্যাঁ এই লাইনে একটা ভুল আছে, এই লাইনে বাস ওই ভুলটা সংশোধন করে আসার পরে তুমি এই লাইনে আসতেছো। তো এই লাইনে ভুল না থাকলে বাস ক্লিয়ার এখানে ভুল আছে। তাহলে সে লাইন বাই লাইন ভুল ধরতেছে, আর এ কী করতেছে, যে সমস্ত ভুল একসঙ্গে বলে দিচ্ছে। এখান থেকে তোমরা আরও একটা পার্থক্য বলতে পারো, যে যেহেতু সমস্ত ভুল সংশোধন না করলে তো প্রোগ্রামটা রান করতে পারবে না। 10টা ভুল বলে দিয়েছে, তাহলে তুমি কীভাবে মনে রাখবা কোন জায়গায় কোন জায়গায় ভুল আছে? হয়তো তুমি 2টা 3টা 4টা মনে রাখলা, সেই 4টা সংশোধন করার পরে আবার কম্পাইল করতে হবে, করার পরে পরবর্তী ভুলগুলো আবার দেখতে হবে। তার মানে এইটা দিয়ে ভুল সংশোধন করা ওর চেয়ে একটু জটিল। কেন জটিল? যেখানে ভুল সেখানেই বলছে যে এই জায়গায় ভুল আছে, সংশোধন করো, তোমাকে অন্য লাইনে লিখতে দিচ্ছে না। আবার যদি কখনো ভুল পাই, বলছে এই লাইনে ভুল আছে, তুমি কারেক্ট করো, কারেকশন না হওয়া পর্যন্ত পরবর্তী লাইন লিখতে দিচ্ছে না। তাহলে এইটা দিয়ে ভুল সংশোধন করা সহজ হবে, এইটা দিয়ে ভুল সংশোধন করা একটু জটিল হবে। ক্লিয়ার? তাহলে আমরা যে বেসিক 4টা পার্থক্য বলেছি তোমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট ওয়ান কি বলেছি খেয়াল করো, কম্পাইলার সমস্ত প্রোগ্রামকে একসঙ্গে অনুবাদ করে, ইন্টারপ্রেটার এক লাইন করে অনুবাদ করে। কম্পাইলার দিয়ে ভুল অনুবাদ করা দ্রুত গতির, আর ইন্টারপ্রেটার দিয়ে অনুবাদ করা একটু ধীর গতির।
কম্পাইলার সমস্ত ভুল একসঙ্গে প্রদর্শন করে, ইন্টারপ্রেটার একটা একটা করে ভুল প্রদর্শন করে। কম্পাইলার দিয়ে ভুল সংশোধন করা একটু জটিল, আর ইন্টারপ্রেটার দিয়ে ভুল সংশোধন করা একটু সহজ এর তুলনায়। তো এইটুকুই ছিল তোমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মাঝে মাঝে পরীক্ষায় এই বেসিক পার্থক্যগুলো চেয়ে বসে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লিখো। 4টা পার্থক্য আশা করছি সবাই বুঝেছো এবং মনে রাখবা, পরীক্ষা আসলে অবশ্যই সবাইকে লিখতে হবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সবাই বাসায় থাকো, আল্লাহ হাফেজ।